হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 21 থেকে 28 পর্যন্ত এক ভিডিওতে আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে একটি সুন্দর কবিতা আছে। এই কবিতাটির নাম আমার পণ। পণ মানে হচ্ছে শপথ। এই কবিতাটি লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার। আমরা কবিতাটি পড়ি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাই হই আর কারো দুঃখে, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দিই ফাঁকি। ঝগড়া না করি যেন কভু কারো সনে, সকালে উঠিয়া আমি বলি মনে মনে। বন্ধুরা, এখানে আমরা সুন্দর একটি ছড়া দেখতে পারছি। এখানে কিছু ছবিও আছে। আমরা এই কবিতাটি ভালো করে বুঝব। আমার পণ মানে আমার শপথ, কবিতাটি লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার। এখানে আমরা সকালের সূর্য দেখতে পারছি। কবি বলেছেন আমরা সকালে উঠিয়া অর্থাৎ সকালবেলা উঠে আমি অর্থাৎ কবি নিজেকে বলছে, অর্থাৎ কবি মদন মোহন তর্কালঙ্কার তিনি মনে মনে বলেন, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি। অর্থাৎ পুরো দিনটা কবি ভালোভাবে চলতে চাচ্ছে। আদেশ করেন যাহা মোর গুরুজনে, অর্থাৎ সারাদিন ভালোভাবে চলতে হলে আমাদের গুরুজন যা আদেশ করবেন অর্থাৎ যে কথা বলবেন তা আমাদের মানতে হবে। আমি যেন সেই কাজ করি ভালো মনে, অর্থাৎ গুরুজনের আদেশ কবি ভালো মনে করবে। তারপরে ভাই বোন সকলেরে যেন ভালোবাসে, আমাদের ভাই বোন সবাইকে ভালোবাসতে হবে। একসাথে থাকি যেন সবে মিলেমিশি, অর্থাৎ সবাই একসাথে মিলেমিশে থাকব। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, অর্থাৎ আমরা খেলা করব ভালো ছেলেদের সাথে, খারাপ ছেলেদের সাথে আমরা মিশব না। পাঠের সময় যেন নাহি করি হেলা, পাঠ মানে হচ্ছে পড়ালেখা, পড়ালেখার সময় আমরা অবহেলা করব না। সুখী যেন নাই হই আর কারো দুঃখে, অর্থাৎ কেউ দুঃখ পেলে আমরা সুখী হব না। মিছে কথা কবু যেন নাহি আসে মুখে, মুখে কখনো মিথ্যা কথা বলবো না। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, অর্থাৎ আমরা কখনো লোভ করব না এবং লোভ সামলিয়ে চলব। কিছুতে কাহারে যেন নাহি দি ফাঁকি, অর্থাৎ কাউকে কোনো কিছুতে ফাঁকি দেব না। ঝগড়া না করি যেন কভু কারো সনে, কারোর সাথে ঝগড়াও করব না। সকালে উঠিয়া আমি বলি মনে মনে, অর্থাৎ সকালে উঠে কবি এই কথাগুলো মনে মনে বলবেন এবং সেগুলো করেও দেখাবেন। বন্ধুরা দেখো, এখানে আছে শব্দ শিখি। আদেশ মানে হুকুম, হেলা অলসতা, কভু কখনো, ফাঁকি ধোকা, গুরুজন বয়সে বড় মানুষ। তারপরে আছে কবিতাটি দল বেঁধে আবৃত্তি করি, অর্থাৎ উপরের কবিতাটি সবাই মিলে একসাথে আবৃত্তি করবে। বন্ধুরা দেখো, তারপর আছে বাক্য লিখি। এখানে শব্দ দিয়ে বাক্য লিখব। সারাদিন আমরা সারাদিন ভালো হয়ে চলি। ভাই বোন আমরা ভাই বোন মিলেমিশে থাকি। তারপরে আছে খেলা, খেলা শিশুদের মন ভালো রাখে। লোভ, লোভ করা ভালো নয়। ঝগড়া, ঝগড়া করা উচিত নয়। তারপর দেখো আছে পরের চরণটি বলি ও লিখি, অর্থাৎ কবিতার প্রথম লাইন দেয়া আছে, তোমাদের পরের লাইন লিখতে বলছে। প্রথম লাইন আদেশ করেন যাহা মোর গুরুজনে, অর্থাৎ আমার গুরুজন যা আদেশ করবেন। তার পরের লাইন আমি যেন সেই কাজ করি ভালো মনে। সুখী যেন নাই হই আর কারো দুঃখে,
এর পরের লাইন মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। ঝগড়া না করি যেন কভু কারো শনে। এর পরের লাইন সকালে উঠিয়া আমি বলি মনে মনে। তারপর দেখো আমরা বাম ডান মিল করব, বাম পাশের সাথে ডান পাশের মিল করি। তো দেখো এখানে আমরা ডান পাশের বাক্যগুলো আগে পড়িনি। করি ভালো মনে, সামলিয়ে থাকি, ভালো হয়ে চলি, যেন ভালোবাসি, সবে মিলে মিশি। তাহলে দেখো এখানে আছে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, তারপরে একসাথে থাকি যেন সবে মিলে মিশি, সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, আমি যেন সেই কাজ করি ভালো মনে, ভাই বোন সকলেরে যেন ভালোবাসি। বন্ধুরা দেখো এখানে আছে লিখি কি করব আর কি করব না। তো আমরা কি করব, শিক্ষকদের আদেশ মেনে চলব, ভালো বন্ধুদের সাথে মিশব, ভাই বোন সবাইকে ভালোবাসবো। আর কি করব না, মিথ্যা কথা বলবো না, কখনো লোভ করব না, অন্যের দুঃখে সুখী হব না। তারপর দেখো এখানে আছে বলি ও লিখি কখন ঘুম থেকে উঠব, সারাদিন কিভাবে চলবো, কাদের কথা মেনে চলবো, সুখী হব না কখন। এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। প্রশ্ন কখন ঘুম থেকে উঠব, সকালে ঘুম থেকে উঠব, সারাদিন কিভাবে চলবো, সারাদিন ভালো হয়ে চলবো, কাদের কথা মেনে চলবো, গুরুজনদের কথা মেনে চলবো, সুখী হব না কখন, কেউ দুঃখ পেলে সুখী হব না। বন্ধুরা এভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর দেখো নিচে আসে সাজিয়ে লিখি। এখানে এলোমেলো শব্দ আছে, কাজ, সেই, করি, যেন, মনে, ভালো, আমি। এখানে সাজিয়ে লিখলে হয় আমি যেন সেই কাজ করি ভালো মনে। তারপরে আছে দেই, নাহি, যেন, ফাঁকি, কাহারে, কিছুতে। এটি সাজিয়ে লিখলে হয় কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। তারপরে আছে সময়, হেলা, করি, নাহি, পাঠের, যেন। সাজিয়ে লিখলে হয় পাঠের সময় যেন নাহি করি হেলা, মানে অবহেলা। তারপরে দেখো আছে কবিতাটি থেকে যা শিখলাম তা বলি ও লিখি। এখানে আমরা লিখেছি গুরুজনদের আদেশ সবসময় মেনে চলা উচিত, ভাই বোনদের সাথে মিলেমিশে থাকা উচিত, পড়াশোনায় অবহেলা করা উচিত নয়, কারো দুঃখে সুখী হওয়া উচিত নয়। পার্ট 22 আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে একটি গল্প আছে, এই গল্পটির নাম মানব জয়ের গল্প, অর্থাৎ কীভাবে মানব মানে মানুষকে জয় করব সেই গল্পই আমরা পড়ব। এখানে দেখো আমরা একজন বৃদ্ধ লোককে এই ছেলে মেয়েদের জামা দিতে দেখছি। অনেক অনেক দিন আগের কথা, তুরস্কের একটি গ্রামের নাম ছিল পাতারা। সমুদ্র পাড়ের সেই গ্রামে জন্মগ্রহণ করেন একটি শিশু। তার নাম রাখা হয় নিকোলাস। নিকোলাস মানে মানব জয়। নিকোলাসের পিতামাতা ধনী ছিলেন। তিনি অল্প বয়সেই পিতামাতাকে হারান। নিকোলাস বেড়ে ওঠেন এতিম হিসেবে। সেজন্য বাবা মা ছাড়া বড় হওয়ার কষ্ট তিনি বুঝতেন। বড় হয়ে তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি তার পিতার রেখে যাওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করেন। তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন। বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতেন। গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন। যেখানেই গরিব মানুষ দেখতেন তাদের সাহায্য করতেন। শিশুদের ভালোবাসতেন। শিশুদের নানা উপহার দিতেন। অর্থাৎ অনেক অল্প বয়সে নিকোলাসের পিতামাতা মারা যান। নিকোলাসের পিতামাতা অনেক ধনী ছিলেন। নিকোলাস বাবা মা হারানোর কারণে তিনি এতিমদের কষ্ট বুঝতেন। তাই তিনি বড় হয়ে তার পিতামাতার সম্পত্তি থেকে গরিব শিশুদের সন্ধান করতেন এবং তাদেরকে সহযোগিতা করতেন।
তার এই দানশীলতার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে, সবাই তাকে ভালোবাসতে শুরু করে। বিশেষ দিনে শিশুদের উপহার দেওয়ার রীতিও চালু হয়। 6 ডিসেম্বর তার মৃত্যু দিবস। পৃথিবীর অনেক দেশ দিনটিকে নিকোলাস ডে হিসেবে পালন করে। এদিনে শিশুদের আনন্দের নানা আয়োজন হয়, উপহার দেয়া হয়, শিশুদের নিয়ে মজার মজার খাবার খাওয়া হয়। অর্থাৎ এই মহান ব্যক্তি নিকোলাস, তিনি 6 ডিসেম্বর মারা যান। পৃথিবীতে অনেক দেশে এই দিনটিতে নিকোলাস ডে হিসেবে পালন করা হয় এবং শিশুদের বিভিন্ন উপহার দেয়া হয়। বন্ধুরা দেখো, এখানে আছে শব্দ শিখি। সমুদ্র পার মানে সাগর তীর অর্থাৎ সাগরের কিনারা। দানশীলতা মানে দান করার গুণ। রীতি মানে নিয়ম। তারপর দেখো এখানে আছে বাক্য লিখি। অনেক, করিমের অনেক টাকা আছে। তারপরে অল্প, সে অল্প কথা বলে। বড়, নিকোলাস খুব বড় মনের মানুষ ছিলেন। ধনী, রহিম ধনী হলেও কৃপণ। মজার, দাদু মজার মজার গল্প শোনান। তারপর দেখো আছে যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে শব্দ লিখি। দেখো এখানে শব্দ আছে তুরস্ক, তয়সু র দন্তের শয় কয়, তুরস্ক। এখানে যুক্তবর্ণ দন্তের শয় কয়, দন্তের স যোগ ক। আমরা আরেকটি শব্দ দেখো, এখানে আছে স্কুল, দন্তের শয় কয় হস্যু ল, স্কুল। এখানে বন্ধুরা দন্তের শয় কয় হবে। জন্ম, এখানে যুক্তবর্ণ দন্তের নয়ময়, দন্তের ন যোগ ম। শব্দ প্রজন্ম, পরফলা বর্গের জ দন্তের নয়ময়। সম্পত্তি, এখানে ময় পয় যুক্তবর্ণ, ময় পয় ম যোগ প। দম্পতি, দ ময় পয় তয় তয়সী, দম্পতি। তারপর দেখো এখানে আছে সন্ধান, দন্তের স নয় ধয়াকার দন্তের ন, সন্ধান। এখানে যুক্তবর্ণ দন্তের নয় ধয়, দন্তের ন যোগ ধ। বন্ধন, ব দন্তের নয় ধয় দন্তের ন, বন্ধন। তারপর দেখো এখানে আছে বুঝেনি। তুরস্ক একটি দেশের নাম, যেমন বাংলাদেশ একটি দেশের নাম, তেমনি তুরস্ক একটি দেশের নাম। নিকোলাস ডে, নিকোলাসের মৃত্যুদিন। এদিন শিশুদের উপহার দেয়া হয়। বন্ধুরা দেখো এখানে আছে এক কথায় বলি, অর্থাৎ অনেক শব্দকে এক শব্দে বলা। যার মা বাবা নেই এতিম, যার দয়া আছে দয়ালু, যিনি দান করেন দানশীল, যার দুঃখ আছে দুঃখী। তারপর দেখো নিচে আছে বিপরীত শব্দ পড়ি ও লিখি। ধনী এর বিপরীত গরিব, অল্প বেশি, কষ্ট সুখ, দয়ালু নির্দয়, ভালোবাসা ঘৃণা। তারপর বন্ধুরা দেখো এখানে বলি ও লিখি, এখানে 4টি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন? উত্তর, নিকোলাস তুরস্কে জন্মগ্রহণ করেন। প্রশ্ন, তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন? উত্তর, তিনি ঘুরে ঘুরে গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন। তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন? তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন। নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে? 6 ডিসেম্বর নিকোলাসের মৃত্যু হয়। বন্ধুরা আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর দেখো এখানে আছে পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ জেনে নি। এখানে আছে পুরুষবাচক শব্দ এবং তারই স্ত্রীবাচক শব্দ এখানে দেয়া আছে, যেমন বাবা মা, ভাই বোন, বর কনে, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে। পার্ট 23 আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে সুন্দর একটি কবিতা আছে। এই কবিতাটির নাম তাল গাছ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা কবিতাটি পড়ব। তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা সে।
তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ঈর্ষাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর ওরে যেন ভাবে ও। মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। তারপরে হাওয়ায় যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায় ফেরে তার মনটি। এইভাবে মা যে হয় মাটি তার ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। বন্ধুরা এই কবিতাটি এখন আমরা আরও ভালো করে পড়ব। তাল গাছ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে আমরা একটি তাল গাছ দেখতে পাচ্ছি। তাল গাছ এমন অনেক লম্বা হয়। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন তাল গাছের একটি পা আছে, এক পায়ে সে দাঁড়িয়ে আছে। সব গাছ ছাড়িয়ে, অর্থাৎ অন্যান্য গাছ থেকে তাল গাছ অনেক লম্বা হয়, তাই সব গাছ ছাড়িয়ে সে এক পায়ে দাঁড়িয়ে আছে। উঁকি মারে আকাশে, অর্থাৎ আকাশের দিকে সে উঁকি মারে। মনে স্বাদ, অর্থাৎ তাল গাছের মনে স্বাদ মানে ইচ্ছা হয়। কালো মেঘ ফুরে যায়, অর্থাৎ আকাশে যে কালো মেঘ হয় সেই মেঘ ভেদ করে সে উপরে উঠে যাবে। একেবারে উড়ে যায় এবং ভেদ করে সে উপরে উড়ে যাবে। কোথা পাবে পাখা সে, কিন্তু তাল গাছের কোনো পাখা নেই যে পাখিদের মতো সে উড়ে যাবে। তাই তো সে, অর্থাৎ এই কারণে ঠিক তার মাথাতে, অর্থাৎ তাল গাছের মাথাতে গোল গোল পাতাতে, তাল গাছের মাথায় গোল গোল পাতা আছে। ইচ্ছাটি মেলে তার, অর্থাৎ এই তাল গাছের উপরে গোল গোল পাখা থাকার কারণে তার এই ইচ্ছাটি হয়। মনে মনে, অর্থাৎ তাল গাছ মনে মনে ভাবে বুঝি ডানা এই, অর্থাৎ তার উপরে যে গোল গোল পাতা আছে এগুলোকেই সে ডানা মনে করে, অর্থাৎ পাখিদের মতো উড়ে যেতে মানা নেই তার পাখিদের মতো উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার, অর্থাৎ তাল গাছও তার থাকার স্থানকে বাসা মনে করেছে। সারাদিন, অর্থাৎ পুরো দিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর, অর্থাৎ বাতাসে তাল গাছের পাতা ঝরঝর থরথর শব্দ হয় এবং পাতা কাঁপতে থাকে। ওরে যেন ভাবে ও, অর্থাৎ এভাবে উঠতে থাকে পাতা, এই কারণে তাল গাছ ভাবে মনে মনে ভাবে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও, অর্থাৎ তাল গাছ এভাবে তার পাতার সাহায্যে উড়ে আকাশে বেড়াবে এবং তারাদেরও ছাড়িয়ে উপরে চলে যাবে। এভাবেই সে কোথায় যাবে তা ভাবতে থাকে। তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায় ফেরে তার মনটি, অর্থাৎ তারপর বাতাস যখন থেমে যায়, তাল গাছের পাতা কাঁপাও থেমে যায়, তখন তার মন ফিরে আসে। যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি, তারপর সে ভাবে এই পৃথিবীর মাটি তার মা হয় এবং সে আবার ভাবে এই পৃথিবীর কোণেই সে থাকবে। বন্ধুরা দেখো এখানে আছে শব্দ শিখি। স্বাদ মানে ইচ্ছা, ফুরে মানে ভেদ করে, পত্তর মানে পাতা বা পত্র, আরবার মানে আবার। তারপর দেখো এখানে আছে বাক্য বলি ও লিখি। তাল গাছ, আমাদের একটি তাল গাছ আছে। মেঘ, আকাশে মেঘ জমেছে। ইচ্ছা, আমার ডাক্তার হওয়ার ইচ্ছা। ঝরঝর, বাতাসে গাছের পাতা ঝরঝর করছে। হাওয়া, বাইরে শীতল হাওয়া বইছে। পৃথিবী গোলাকার। বন্ধুরা দেখো এখানে আছে আমার চেনা 5টি গাছের নাম বলি ও লিখি। এখন আমরা এগুলো লিখে দেখাবো। বন্ধুরা দেখো আমরা লিখেছি আমার চেনা 5টি গাছের নাম: তাল গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ। তারপর দেখো আছে যুক্তবর্ণ ভেঙে লিখি। এখানে ইচ্ছা হস্যই চয় ছয় আকার, এখানে যুক্তবর্ণ চয় ছয়, চ যোগ ছ। তারপরে থর, এখানে থ তার সাথে আরেকটি থ, তাহলে থ যোগ থ। পত্তর, প তয় তয় র, এখানে ওর উপর মাত্রা দিলে তয় তয় হয়, ত যোগ ত। তারপর আছে কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলি। এখন তোমরা কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলবে। তারপরে দেখো এখানে আছে বুঝে নেই।
উকি মারে আকাশে, এর মানে হচ্ছে মুখ বাড়িয়ে আকাশ দেখা। মেঘ ফুঁড়ে যায় মানে মেঘ ফুটো করে উপরে উঠে যায়। ফেরে তার মনটি মানে মন ফিরে আসে। মাঝে হয় মাটি তার মানে তার কাছে মাটিকে মা মনে হয়। বন্ধুরা দেখো, এখানে আছে বলি ও লিখি। এখানে কয়েকটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা লিখব। প্রশ্ন, কবিতাটির কবির নাম কি? উত্তর, কবিতাটির কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ কিভাবে দাঁড়িয়ে আছে? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে। বাতাস হলে তাল গাছের পাতা কেমন করে কাঁপে? বাতাস হলে তাল গাছের পাতা থরথর করে কাঁপে। তাল গাছ মনে মনে কাকে মা ভাবে? তাল গাছ মনে মনে মাটিকে মা ভাবে। বন্ধুরা, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর এখানে দেখো আছে সঠিক উত্তরটি বলি ও লিখি। এখানে আছে তাল গাছ উকি মারে আকাশে, বাতাসে, জানালায়, দরজায়। তাল গাছ উকি মারে আকাশে। তারপরে তাল গাছের মনের ইচ্ছা সব গাছের চেয়ে উঁচুতে উঠবে, কালো মেঘ ফুঁড়ে উড়ে যাবে, আকাশে উকি মেরে দেখবে, এক পায়ে দাঁড়িয়ে থাকবে। তাল গাছের ইচ্ছা কালো মেঘ ফুঁড়ে উড়ে যাবে। বাতাস হলে তাল গাছের পাতা কাঁপা থেমে যায়, মনের ইচ্ছা থেমে যায়, থরথর করে পাতা কাঁপে, থরথর করে পা কাঁপে। বাতাস হলে তাল গাছের থরথর করে পাতা কাঁপে। তারপর দেখো বন্ধুরা, এখানে আছে দাগ টেনে মিল করি। তাল গাছ, আমরা ডান সাইডের লেখাগুলো পড়ে নিই। ঠিক তার মাথাতে মাঝে হয় মাটি তার, হাওয়া যেই নেমে যায় এক পায়ে দাঁড়িয়ে, কালো মেঘ ফুঁড়ে যায়। তাহলে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। তারপরে তাই তো সে ঠিক তার মাথাতে, মনে সাত, তারপরে কালো মেঘ ফুঁড়ে যায়। তারপরে হাওয়া যেই নেমে যায়, যেইভাবে মাঝে হয় মাটি তার। বন্ধুরা দেখো, এখানে আছে গাছ আমাদের কি কি কাজে লাগে তা বলি ও লিখি। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের ফল ও ফুল দেয়, গাছ আমাদের ছায়া দেয়। এভাবে আরও আমরা অনেক কিছু লিখতে পারি। পার্ট 24 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে সেই সাহসী ছেলে। এখন আমরা একজন সাহসী ছেলে সম্পর্কে পড়ব। এখানে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পারছি। সবার মধ্যে উৎসবের আমেজ। গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে আসবেন এক বিখ্যাত মানুষ। তার নাম শেরেবাংলা এ.কে. ফজলুল হক। তিনি তখন বাংলার প্রধানমন্ত্রী। শেরেবাংলার সাথে থাকবেন আর এক মন্ত্রী, তার নাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী। স্কুলের পক্ষ থেকে দুজনকে সংবর্ধনা দেয়া হবে। শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে কাজের দায়িত্ব দিলেন। তাদের মধ্যে শেখ মুজিবুর রহমানও আছেন। শেখ মুজিবুর তখন মিশন স্কুলের ছাত্র। স্কুলের সবাই তাকে চেনে। খুব সাহসী আর বুদ্ধিমান ছেলে। কিশোর মুজিব ভাবলেন সুযোগটা কাজে লাগাতে হবে, স্কুলের জন্য একটা কিছু করতে হবে। অতিথিরা এলেন, তাদের ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হলো। এক সময়ে অনুষ্ঠান শেষ হলো। ফিরে যাওয়ার জন্য অতিথিরা প্রস্তুত হচ্ছেন। মুজিব কয়েকজন সহপাঠীকে নিয়ে সোহরাওয়ার্দীর সামনে দাঁড়ালেন। কি ব্যাপার? সোহরাওয়ার্দী অবাক হয়ে তাকালেন। শেখ মুজিব বললেন, আমাদের স্কুলের ছাদ দিয়ে পানি পড়ে, ছাদ মেরামত করতে হবে। সোহরাওয়ার্দী কিশোরের সাহস দেখে অবাক হলেন। ছাদ মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বললেন। তারপর মুজিবকে কাছে ডেকে নিলেন।
হাঁটতে হাঁটতে মুজিবের সাথে কথা বললেন। সোহরাওয়ার্দী সেদিন বাংলার ভবিষ্যৎ নেতাকে দেখতে পেরেছিলেন। কিশোর মুজিব ধীরে ধীরে যুবক হলেন, একদিন বাংলার মানুষের মহান নেতায় পরিণত হলেন। বললেন বাংলার মানুষের মুক্তির কথা, শোনালেন বাংলাদেশের স্বাধীনতার কথা। বন্ধুরা দেখো, এখানে আছে শব্দ শিখি, পরিদর্শনে আসা মানে দেখতে আসা, সংবর্ধনা মানে অভ্যর্থনা, দৃঢ় মানে বলিষ্ঠ মানে জোরালো, চিরস্থায়ী মানে চিরদিনের জন্য স্থায়ী। তারপর দেখো নিচে আছে, নিচের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। এখানে শব্দ আছে সংবর্ধনা, অবাক, দায়িত্ব, আমেজ, অনুষ্ঠান। তো এখানে আছে সবার মধ্যে উৎসবের আমেজ। শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে কাজের দায়িত্ব দিলেন, তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হলো। তারপর এক সময়ে অনুষ্ঠান শেষ হলো, সোহরাওয়ার্দী অবাক হয়ে তাকালেন। দেখো এখানে আছে যুক্ত বর্ণ ভেঙে লিখি ও একটি করে শব্দ লিখি। সংবর্ধনা, এখানে ধয়রেফ র যোগ ধ, বর্ধিত ব ধয়রেফসি ত, বর্ধিত। শিক্ষার্থী, এখানে থয়রেফ র যোগ থ, পয়রফলা আকার থয়রেফ দীর্ঘি, প্রার্থী। সোহরাওয়ার্দী দয়রেফ দীর্ঘি, দয়রেফ র যোগ দ, দুর্দশা, দয়সু দয়রেফ তালবস্য আকার, দুর্দশা। তারপর এখানে আছে বলি ও লিখি। বন্ধুরা দেখো এখানে কয়েকটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা লিখব। গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে কে কে এসেছিলেন? উত্তর, গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে এসেছিলেন শেরে বাংলা এ.কে. ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। প্রশ্ন, সংবর্ধনার দায়িত্ব পড়ল কাদের উপর? সংবর্ধনার দায়িত্ব পড়ল কয়েকজন শিক্ষার্থীর ওপর। কিশোর মুজিব সোহরাওয়ার্দীকে কি বললেন? কিশোর মুজিব সোহরাওয়ার্দীকে তাদের স্কুলের ছাদ মেরামত করার ব্যবস্থা করে দিতে বললেন। কে বাংলাদেশের স্বাধীনতার কথা শোনালেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার কথা শোনালেন। বন্ধুরা দেখো এখানে আছে বাক্য লিখি। উৎসব, উৎসব দিয়ে বাক্য লিখেছি। বাঙালি জাতির রয়েছে বিভিন্ন উৎসব। সংবর্ধনা, আজ আমরা প্রধান শিক্ষককে সংবর্ধনা দেব। ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি হচ্ছে। সুযোগ, করিম আমেরিকা যাওয়ার সুযোগ পেল। তারপর আছে বিপরীত শব্দ শিখি। সাহসী, ভীতু, বুদ্ধিমান, বোকা, সামনে, পিছনে, ধীর, কোমল মানে হচ্ছে নরম, মুক্ত, বন্দি। দেখো এখানে আছে গুণবাচক শব্দ শিখি, অর্থাৎ যেই শব্দ দিয়ে গুণ বোঝায়। সাহসী ছেলে, এখানে গুণ হচ্ছে সাহসী। বিখ্যাত মানুষ, বিখ্যাত গুণ। বুদ্ধিমান মেয়ে, বুদ্ধিমান হচ্ছে গুণ। ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ হচ্ছে গুণ। তারপর আছে দেখো এখানে স্কুল সুন্দর করার জন্য কি কি করা যায় লিখি। স্কুল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। স্কুলের শ্রেণীকক্ষ পরিপাটি করে রাখবো। স্কুলে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ লাগাবো। শ্রেণীকক্ষের দেয়ালে বিভিন্ন শিক্ষামূলক ছবি আঁকবো। সব শিক্ষার্থীরা স্কুলের পোশাক পরে স্কুলে আসব। পার্ট 25 আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে সুন্দর একটি কবিতা আছে। এই কবিতাটির নাম আদর্শ ছেলে, লিখেছেন কুসুম কুমারী দাস। আমরা কবিতাটি পড়ি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ।
হাত পা সবারই আছে মিশে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলে কে চাই বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। অর্থাৎ বন্ধুরা, এখানে কবি কুসুম কুমারী দেবী তিনি আদর্শ ছেলে হওয়ার কথা বলেছেন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, অর্থাৎ কবি জিজ্ঞাসা করেছেন যে কবে আমাদের দেশে সেই ছেলে হবে যে ছেলে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, অর্থাৎ সে কাজ করবে বেশি এবং কথা বলবে কম। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, অর্থাৎ তার মুখে হাসি থাকবে, বুকে বল শক্তি থাকবে এবং মনে তেজ থাকবে। মানুষ হইতে হবে এই তার পণ, অর্থাৎ আমরা মানুষের জন্মগ্রহণ করলেও মানুষের সঠিক কাজ অনেকেই করি না, তাই আমাদের সঠিক মানুষ হতে হবে, এটাই আমাদের পণ অর্থাৎ শপথ করতে হবে। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, অর্থাৎ বিপদ আসলে আগুনের মতো হতে বলছে। নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, আমাদের শরীরে কি রক্ত মাংস এবং প্রাণ নেই। হাত পা সবারই আছে মিশে কেন ভয়, অর্থাৎ সবারই হাত এবং পা আছে, এ কারণে ভয় করলে চলবে না। চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, অর্থাৎ আমাদের চেতন রয়েছে, এ কারণে আমরা পড়ে থাকবো না। সে ছেলে কে চাই বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, অর্থাৎ যে ছেলের কথায় কথায় চোখে জল আসে অর্থাৎ কান্নাকাটি করে এবং মাথা ঘুরে যায়, এমন ছেলে কেউ চায় না। সাদা প্রাণে হাসি মুখে করো এ পণ, মানুষ হইতে হবে মানুষ যখন, অর্থাৎ সাদা প্রাণে এবং হাসি মুখে এই শপথ করতে হবে যে আমাদের মানুষ হতে হবে, আমরা যেহেতু মানুষ তারপরেও আমাদের মানুষ হতে হবে। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, অর্থাৎ এই বিশ্বে রাজার কুমার কিংবা কৃষকের শিশু সবারই কাজ রয়েছে। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, অর্থাৎ আমরা মানুষ হলে দেশের কল্যাণ হবে, অর্থাৎ ভালো মানুষ বা আদর্শ ছেলে হতে হবে। বন্ধুরা দেখো, এখানে আছে শব্দ শিখি। আদর্শ এই শব্দের অর্থ অনুসরণীয়, পণ মানে অঙ্গীকার, তেজে ভরা মন মানে উদ্দীপ্ত মন, আগুয়ান মানে অগ্রসর, সবারই মানে সবারই, চেতনা মানে বোধ, সাদা প্রাণ মানে সুন্দর মন, কল্যাণ মানে মঙ্গল, বিশ্ব মাঝার মানে পৃথিবীর মধ্যে। তারপর দেখো বন্ধুরা, এখানে আছে একজন কবিতার একটি চরণ বলি, অন্যজন পরের চরণটি বলি, অর্থাৎ আগের কবিতার একটি লাইন দেয়া আছে, এর পরের লাইন আমাদের বলতে বলছে। এখানে লাইনটি দেয়া ছিল সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, তারপরের লাইন মানুষ হইতে হবে মানুষ যখন। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। বন্ধুরা দেখো, তারপরে নিচে আছে বলি ও লিখি। এখানে কয়েকটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। প্রশ্ন, কথার চেয়ে কিসে বড় হতে হবে? উত্তর, কথার চেয়ে কাজে বড় হতে হবে। কেমন ছেলে কেউ চায় না? কথায় কথায় যার চোখে জল আসে মাথা ঘুরে যায়, এমন ছেলে কেউ চায় না। শিশুরা কি পণ করবে? শিশুরা আদর্শ মানুষ হওয়ার পণ করবে। কিভাবে দেশের কল্যাণ হবে? দেশের ছেলেরা আদর্শ মানুষ হলে দেশের কল্যাণ হবে। বন্ধুরা, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। বন্ধুরা দেখো, এখানে আছে কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলি ও লিখি। কবিতাটি তোমরা সুন্দর করে বলবে এবং লিখবে।
তারপর আছে মিলিয়ে পড়ি ও লিখি, বড় হতে হবে কথায় কাজে, এখানে বড় হতে হবে কাজে। বিপদ আসলে এগিয়ে যাব পিছিয়ে আসব, বিপদ আসলে এগিয়ে যাব। মুখে থাকতে হবে হাসি কষ্ট, মুখে থাকতে হবে হাসি। তারপর দেখো এখানে আছে কোনটি ভালো কাজ ও কোনটি খারাপ কাজ। এখানে দেখছি দুইটি ছেলে মারামারি করছে, তাই এটি খারাপ কাজ। এখানে দেখো মা এবং মেয়ে গাছের চারা লাগাচ্ছে, তো এটি ভালো কাজ। তারপরে এই ছেলেটি বৃদ্ধ লোকটিকে রাস্তা পার হতে সাহায্য করছে, এটিও ভালো কাজ। তারপর দেখো এখানে আছে দেশের কল্যাণের জন্য কি করা যায় লিখি। বেশি করে গাছ লাগাতে হবে, আদর্শ মানুষ হব, আমাদের চারপাশ পরিষ্কার রাখব, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করব। পার্ট 26 আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে মুক্তিযুদ্ধে রাজার বাগ। এখানে আমরা নিচে একটি ছবি দেখতে পারছি, এখানে লেখা বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, অর্থাৎ এটি একটি জাদুঘরের ছবি যেখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। দেখো আমরা পড়ি, ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। রিতার অনেক দিনের ইচ্ছা ছিল সেখানে যাওয়ার। ছোট মামার কাছে সে এই জাদুঘরের কথা শুনেছিল। 1971 সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিল। সেই স্মৃতিকে স্মরণ করে সেখানে এখন জাদুঘর তৈরি করা হয়েছে। এক ছুটির দিনে মামা এসে বললেন, আজ তোমাদের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে যাব। রিতা আর রিতার ছোট ভাই রবিন আনন্দে লাফিয়ে উঠল। সেদিন বিকালবেলা ওরা রাজারবাগে গেল। পুলিশ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো। ভেতরে ঢুকতেই বাম পাশে পড়ে বঙ্গবন্ধু গ্যালারি। এখানে তারা বঙ্গবন্ধুর ছবি দেখতে পেল। গ্যালারির পাশে আছে একটি বিক্রয় কেন্দ্র, সেখানে বিক্রির জন্য বই রাখা আছে। মামা দুজনকে দুটি বই কিনে দিলেন। দোকানের পাশে পাঠাগার, সেখানে বসে বই পড়া যায়। সিঁড়ি দিয়ে নিচে নামলেই মূল জাদুঘর। মামার সাথে ওরা দুজন নিচে নেমে গেল। সেখানে আছে পুলিশের বিভিন্ন সময়ের হাতিয়ার, আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র। রবিন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আগের দিনের বন্দুক দেখল। মামা ওদের বিশেষভাবে দুটি জিনিস দেখালেন, একটি হলো বেতার যন্ত্র, আরেকটি হলো পাগলা ঘণ্টা। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তান মিলিটারি রাজারবাগে আক্রমণ চালিয়েছিল। তখন এই বেতার যন্ত্রের মাধ্যমে পুলিশরা সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল, আর পাগলা ঘণ্টা বাজিয়ে রাজারবাগের সব পুলিশকে সতর্ক করেছিল। মামা বললেন, পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিল কামান সহ ভারী অস্ত্র, আর আমাদের পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র। কিন্তু অসীম সাহস নিয়ে পুলিশ সদস্যরা দেশের জন্য লড়াইয়ে নামে। তাদের কাছ থেকে খবর পেয়ে ঢাকার বাইরের পুলিশরাও প্রতিরোধ গড়ে তোলে। সেই রাতে অনেক পুলিশ সদস্য শহীদ হন। মুক্তিযুদ্ধে পুলিশের পাশাপাশি নানা পেশার মানুষ অংশ নেয়। দেশের জন্য প্রাণ দিতে মানুষ একটুও ভয় করেনি। তাদের কথা ভেবে রিতা ও রবিনের গর্ব হয়। এই বীর যোদ্ধাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। শব্দ শিখি, বীরত্ব মানে সাহসিকতা, পরিপাটি মানে সুন্দর করে সাজানো, গ্যালারি মানে প্রদর্শন স্থান, বেতার যন্ত্র মানে বিনা তারে খবর পাঠানোর যন্ত্র, পাগলা ঘণ্টা মানে সতর্ক করার ঘণ্টা, কামান মানে গোলা নিক্ষেপ করার অস্ত্র, প্রতিরোধ মানে বাধা, অসীম মানে সীমাহীন, গর্ব মানে গৌরব। তারপর দেখো বন্ধুরা এখানে আছে বাক্য লিখি। মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো। জাদুঘর, ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর।
অবদান, মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের অবদান ভুলব না। অস্ত্র, পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিল ভারী অস্ত্র। লড়াই, অসীম সাহস নিয়ে পুলিশ সদস্যরা লড়াই করেছে। বন্ধুরা দেখো এখানে আছে নিচের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি খুব পরিপাটি করে সাজানো। জাদুঘরে আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র। পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র। বুঝে নেই, স্মৃতিময় এই কথার অর্থ হচ্ছে মনে রাখার মতো বিষয়। পাঠাগার, যেখানে পড়ার জন্য বই রাখা হয়। গ্যালারি অর্থাৎ শিল্পকর্ম প্রদর্শনের ভবন বা কক্ষ। আত্মত্যাগ মানে নিজের সবকিছু ত্যাগ। তারপর দেখো এখানে আছে উত্তর বলি ও লিখি। এখানে 3টি প্রশ্ন আছে, এই প্রশ্ন 3টির উত্তর এখন আমরা দেব। প্রশ্ন, রাজারবাগ পুলিশ লাইন কিসের স্মৃতি বহন করে? উত্তর, রাজারবাগ পুলিশ লাইন মুক্তিযুদ্ধে বাংলাদেশের পুলিশ সদস্যদের বীরত্বের স্মৃতি বহন করে। জাদুঘরে ঢুকতেই প্রথমে কি চোখে পড়ে? জাদুঘরে ঢুকতেই প্রথমে চোখে পড়ে বঙ্গবন্ধু গ্যালারি। কবে কখন পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে? 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তান মিলিটারি রাজারবাগে আক্রমণ করে। বন্ধুরা আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপর এখানে দেখো আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ জোড়া দিয়ে নতুন শব্দ বানায়। দেখো এখানে বাম পাশ, ডান পাশ এবং নতুন শব্দ। মুক্তি এর সাথে হবে যুদ্ধ, তাই মুক্তিযুদ্ধ। রাজার তার সাথে হবে বাগ, রাজার বাগ। পাট তার সাথে হবে আগার, পাঠাগার। সেনা তার সাথে হবে বাহিনী, সেনাবাহিনী। আত্ম এর সাথে হবে ত্যাগ অর্থাৎ আত্মত্যাগ। এভাবে আমরা নতুন শব্দ তৈরি করেছি। তারপর দেখো এখানে আছে রবিন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে কি কি দেখলো তা বলি। এগুলো তোমরা বলবে। পাঠ 27 নিজের মতো লিখি, এটি আলোচনা করব। দেখো বন্ধুরা পাশে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। রাত্রেবেলা চাঁদ উঠেছে, তো পড়ি আকাশ জুড়ে হাজার তারা, চাঁদের আলো হাসে, রাতের বেলার শিশির কণা গড়িয়ে পড়ে ঘাসে। তো শীতের দিনে রাতের বেলা চাঁদ উঠেছে এবং হাজার তারা তার পাশে হাসছে এবং শিশির কণা ঘাসের উপর গড়িয়ে পড়ছে, এভাবে একজন লিখেছে। তারপরে পাশে দেখো আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, এখানে দোয়েল পাখি আছে। শব্দ বসাই, রোদ উঠেছে, রোদ উঠেছে, মেঘ গিয়েছে দূরে, গাছের ছায়ায় পাতার নাচন, গাইছে পাখি সুরে। এখানে আছে সুরে ঘুরে, পাখি সুরে গান গায় তাই সুরে হবে। পাশে বৃষ্টির ছবি দেয়া আছে। বৃষ্টি এলো, বৃষ্টি এলো, কাঁপলো পাতা বাঁশের বন, ঝমঝমিয়ে বৃষ্টি এলো, তাই না দেখে নাচছে মন। এখানে আছে ঘন আর মন, এখানে হবে মন। তারপর দেখো নিচে আছে পড়ি। ছুটির দিন ঘুমাচ্ছিলাম, হঠাৎ শুনি মিউ মিউ শব্দ, জেগে উঠে দেখি ঘরের ভেতর ছোট্ট একটা বিড়ালছানা। আমি জিজ্ঞেস করলাম কি চাই? বিড়ালটি বলল মিউ মিউ। আমি বললাম ক্ষুধা লেগেছে? বিড়ালটি আবার বলল মিউ মিউ। বললাম কি খাবি? বিড়ালটি কিছু বলল না। আমি ওকে এক বাটি দুধ দিলাম। বিড়ালটি চুকচুক করে দুধ খেলো। বললাম পেট ভরেছে? বিড়ালছানা বলল মিউ মিউ। আমি বললাম আবার মিউ। তো এখানে নিজের মতো করে লিখবে, এভাবে সুন্দর করে মনে যা আছে তাই। বন্ধুরা দেখো এখানে আছে নিজের মতো শব্দ বসিয়ে লিখি। ভোরবেলা পাখি ডাকছে, ভাবছি পাখিটা ক্ষুধার্ত, আমি কি করতে পারি? পাখি বলল কু কু। বললাম তোমার নাম কি? পাখি বলল কু। আমি বললাম এই নাও বিস্কুট। পাখিটা কুটকুট করে বিস্কুট খেলো, তারপর উড়ে গেল। তারপর দেখো নিচে আছে
নিজের মতো লিখি। আমরা এখানে লিখেছি সকালে পাখির ডাকে ঘুম ভাঙলো, কোকিলের কুহু কুহু ডাক, কোকিলের ডাক শুনে বোঝা যায় বসন্তকাল এসেছে। বসন্তে হরেক ফুল ফোটে, গাছে গাছে নানা পাখি ডাকে, পাখির কিচিরমিচির শব্দ শুনতে আমার খুব ভালো লাগে। পাঠ 28 আলোচনা করব। দেখো এখানে আছে প্রতিযোগিতায় নাম লিখি, অর্থাৎ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় তোমাদের নাম লিখতে বলছে। নোমান স্যার বললেন স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, তোমরা অংশ নিতে চাও? অনেকেই বলল জি স্যার। স্যার জিজ্ঞেস করলেন সাংস্কৃতিক প্রতিযোগিতায় কি কি হয় জানো? মিতু বলল গানের প্রতিযোগিতা হয়। রাজু বলল ছবি আঁকার প্রতিযোগিতা হয়। ঝিমিত বলল গল্প বলার প্রতিযোগিতাও হয়। নোমান স্যার বললেন হ্যাঁ, এগুলো সব হয়। ঝিমিত বলল আমি গল্প বলায় অংশ নেব, গল্প বলতে আমার ভালো লাগে। স্যার বললেন খুব ভালো, চলো এবার একটা ছক আঁকি, ছকটিতে নিজের ভালো লাগার কথা লিখি। স্যার বোর্ডে একটি ছক আঁকলেন, বললেন আমার মতো করে তোমরাও ছকটি আঁকো। স্যার এভাবে ছক আঁকলেন কি কি করতে ভালো লাগে। আমার নাম, আমি নাম লিখেছি দীপ্ত কুমার পাল। আমার ভালো লাগে, কি কি ভালো লাগে? ছবি আঁকা, গল্প বলা, কবিতা আবৃত্তি, এগুলো আমার ভালো লাগে। সবার লেখা দেখে নোমান স্যার খুব খুশি হলেন, বললেন চলো এবার সাংস্কৃতিক প্রতিযোগিতার ফরম পূরণ করি। তার আগে জেনে নেই প্রতিযোগিতার বিষয়। তিনি পরের পৃষ্ঠার বিজ্ঞপ্তিটি পড়ে শোনালেন। বিজ্ঞপ্তি, সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে প্রতি বছরের মতো এবারও কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয় দেশের গান, গল্প বলা, ছড়া গান, কবিতা আবৃত্তি, নাচ, ছবি আঁকা। আগ্রহী শিক্ষার্থীদের ফর্ম পূরণ করে জমা দেওয়ার জন্য বলা হলো, অর্থাৎ স্কুল থেকে এই বিজ্ঞপ্তিটি দিয়েছে, যারা আগ্রহী শিক্ষার্থী তারা একটি ফর্ম পূরণ করে জমা দেবে। এই বিজ্ঞপ্তিটি দিয়েছেন প্রধান শিক্ষক, কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখো এখানে ফর্ম আছে। বিজ্ঞপ্তি পড়া শেষে নোমান স্যার সবাইকে ফর্ম দিলেন, বললেন ফর্ম পূরণ করে আমার কাছে জমা দাও। সাংস্কৃতিক প্রতিযোগিতা, এই ফর্মটি। প্রতিযোগীর নাম, আমি আমার নাম লিখেছি দীপ্ত কুমার পাল, শ্রেণী ৩য়, শাখা ক, রোল ১। তারপরে লিখেছি অংশগ্রহণের বিষয়, আমি কি কি প্রতিযোগিতায় অংশ নেব? ছবি আঁকা, কবিতা আবৃত্তি, গল্প বলা। তারিখ, আজকের তারিখ লিখেছি 28/7/2024। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, এবং এই ভিডিওর মাধ্যমে আমরা বাংলা বইয়ের সবগুলো পাঠ সমাপ্ত করতে পেরেছি। ভালো থেকো তোমরা।